মূল বাড়িতে সাফাকাত নামের এক ভদ্রলোক থাকেন। সবাই তাকে ম্যানেজার সাহেব ডাকেন। ভদ্রলোকের সঙ্গে মিসির আলীর কয়েকবারই দেখা হয়েছে, কখনো কথা হয়নি। সাফাকাত সাহেবের সঙ্গে মুখোমুখি হলেই তিনি দ্রুত পাশ কাটিয়ে চলে যান। মিসির আলীর কয়েকবারই ইচ্ছা করেছে তাকে ডেকে জিজ্ঞেস করেন, আপনি আমাকে দেখলে এমন করেন কেন? শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়নি। মিসির আলী নিজেকে একটু গুছিয়ে নিতে চাচ্ছেন, কিন্তু গোছাতে পারছেন না। সব এলোমেলো হয়ে আছে। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই শাওন। আজকে আপনাদের পড়ে শোনাব জনপ্রিয় কথাশিল্পী হুমায়ুন আহমেদ রচিত মিসির আলীর অমীমাংসিত রহস্য। যারা এখনও অডিও বুক বাই শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। তাহলে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা মিসির আলীর অমীমাংসিত রহস্য। আজকে শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব। বৃষ্টিতে ভেজার জন্যই হয়তো তার জ্বর এসে গেল। বেশ জ্বর, তবে আরামদায়ক জ্বর। এক ধরনের জ্বরে শারীরিক কষ্ট প্রধান হয়ে দাঁড়ায়, আরেক ধরনের জ্বরে শরীরে ভোঁতা ভাব চলে আসে, অনুভূতির তীক্ষ্ণতা থাকে না। গরম কম্বলের ভেতর ঢুকে আরাম করতে ভালো লাগে। ক্ষুধা নামক শারীরিক যন্ত্রণার হাত থেকেও সাময়িক ত্রাণ পাওয়া যায়, কারণ এ জাতীয় জ্বরে ক্ষুধাবোধ থাকে না। রাত 11টা, বাতি নিভিয়ে ঘুমোতে যাবার নির্ধারিত সময়। মিসির আলী নিয়ম ভঙ্গ করলেন। বিছানায় যাবার পরিবর্তে খাতা হাতে বসার ঘরে ঢুকলেন। গত কয়েকদিন ধরেই ওসমান গনি সম্পর্কে কিছু কিছু নোট করেছেন। নোটগুলি পড়া দরকার। মাথায় যন্ত্রণা হচ্ছে, তার উচিত বাতি নিভিয়ে ঘুমোতে যাওয়া। তিনি নিশ্চিত জানেন ঘুম আসবে না। গত দুরাত তাই হয়েছে। প্রায় সারা রাত জেগে কাটিয়েছেন। তার চেয়ে খাতা নিয়ে বসে থাকা ভালো। পড়তে পড়তে একসময় হয়তো সোফাতেই ঘুমিয়ে পড়বেন। নিয়ন্ত্রিত জীবনযাপন করা বোধহয় তার ভাগ্যে নেই। মিসির আলী পড়তে শুরু করলেন। ওসমান গনিকে আমি দেখিনি। কোটিপতি মানুষ, একজন বেহালা বাদক। যারা জন্ম থেকেই কোটিপতি এবং যারা পরবর্তী সময়ে কোটিপতি হয় তাদের প্রকৃতি ভিন্ন হয়। নিতান্ত দরিদ্র অবস্থা থেকে যারা কোটিপতির পর্যায়ে আসে তাদেরকে এক জীবনে দুরকম সমস্যায় পড়তে হয়। অর্থকষ্টের সমস্যা এবং প্রচুর অর্থ দিয়ে কি করা যায় সেই সমস্যা। ওসমান গনির ক্ষেত্রেও তা ঘটেছে। যাদের ক্ষেত্রে এটা ঘটে তাদের মধ্যে সামান্য পরিমাণে হলেও ভারসাম্যহীনতা দেখা যায়। সাধারণ মানুষদের বেলায় তার চরিত্র ব্যাখ্যা করে বলে দেওয়া সম্ভব। বিশেষ বিশেষ পরিস্থিতিতে সে কি করবে, রেগে যাবে, আনন্দিত হবে না দুঃখিত হবে, হলেও কি পরিমাণ হবে। কিন্তু ওসমান গনি জাতীয় মানুষ যারা দুটি ধাপ অতিক্রম করেছেন তাদের ক্ষেত্রে আগেভাগে কিছু বলা সম্ভব না। চরিত্রে প্রেডিক্টিবিলিটি বলে কিছু তাদের থাকে না। ওসমান গনি সম্পর্কে ডাক্তার এবং পুলিশ বলছে স্বাভাবিক মৃত্যু, তার কন্যা বলছে আত্মহত্যা। তার কন্যার বক্তব্যই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। এ জাতীয় চরিত্রের মানুষদের কাছে জীবন একসময় অসহনীয় হয়ে ওঠে। তারা একসময় ভাবতে শুরু করে এই জীবনে যা পাবার ছিল সব পাওয়া হয়ে গেছে, আর কিছুই পাওয়ার নেই। আত্মহননের পথই তখন সহজ স্বাভাবিক পথ বলে মনে হয়। এ পর্যন্ত পুরো ব্যাপারটায় কোনো জটিলতা নেই। জটিলতা যিনি সৃষ্টি করেছেন তার নাম অম্বিকা বাবু। অম্বিকা বাবুর সঙ্গে আমার এখনো দেখা হয়নি। তিনি নতুন এক আস্তানায় আশ্রয় নিয়েছেন। সেই আস্তানা আমি খুঁজে বের করেছি, যদিও এখনো ঠিক করিনি ভদ্রলোকের সঙ্গে আমি দেখা করব কি করব না। অম্বিকা বাবুর কন্যার সঙ্গে আমার দেখা হয়েছে। কন্যার বক্তব্য অনুযায়ী তার বাবা অসুস্থ, তার সঙ্গে দেখা করা যাবে না।
অসুস্থ মানুষের সঙ্গে দেখা করতে না দেওয়া মধ্যবিত্ত মানসিকতা নয়। মধ্যবিত্ত মানসিকতায় অসুস্থ মানুষদের সঙ্গেই বরং বেশি করে দেখা সাক্ষাতের ব্যবস্থা আছে। মৃত্যু পথযাত্রী যার শ্বাসকষ্ট শুরু হয়েছে তাকেও দল বেঁধে লোকজন দেখতে আসবে এবং জিজ্ঞেস করবে, এখন শরীরটা কেমন? তবে মধ্যবিত্ত মানসিকতায় এক ধরনের অসুস্থ রোগী আছে যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ। তারা হচ্ছে মানসিক রোগী। শরীরের রোগ আমরা দেখাতে ভালোবাসি, কিন্তু মনের রোগ নয়। এই রোগ সম্পর্কে কাউকে জানতে দেওয়া যাবে না। পশুর মতো অম্বিকাবাবুকে গর্জন করতে আমি শুনেছি, তবে তা অভিনয়ও হতে পারে। তারপরেও অম্বিকাবাবু যে একজন মানসিক রোগী তা ধরে নেওয়া যায়। মেয়ের কথা অনুযায়ী তিনি অনেক দিন থেকেই অসুখে ভুগছেন। একজন মানসিক রোগী আমাকে দিয়ে একটি চিরকুট লিখিয়ে নিল। যে সাবধানবাণী সেই চিরকুটে লেখা তা অক্ষরে অক্ষরে মিলে গেল। কাকতালীয় ব্যাপার বলে একে উড়িয়ে দেওয়া যায় না। আমার ধারণা বিশেষ কোনো উদ্দেশ্যে আমাকে সমস্যাটির সঙ্গে জড়ানো হয়েছে। ওসমান গনি নিজে এই কাজটি করতে পারেন যাতে তার মৃত্যু নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়, কিন্তু তিনি তা করবেন বলে মনে হয় না। একজন অসম্ভব ধনবান ব্যক্তি যিনি নিজের ভুবন নিয়ে ব্যস্ত, তিনি আমাকে চিনবেন তা আশা করা ঠিক না। তাছাড়া ভদ্রলোক নিভৃতচারী। তার চেয়েও বড় যুক্তি, আমার নোটটি পেয়ে তিনি চিন্তিত হয়ে তার ছেলেবেলার বন্ধু হোম মিনিস্টারকে টেলিফোন করেছিলেন। তাহলে কি দাঁড়াচ্ছে? এই কি দাঁড়াচ্ছে না যে ওসমান গনির সমস্যার সঙ্গে আমাকে জড়িয়েছেন অম্বিকাচরণ? তার উদ্দেশ্য কি ওসমান গনিকে সাবধান করা? এই কাজটি তো তিনি আমাকে না জড়িয়ে করতে পারতেন। আমাকে জড়ালেন কেন? লেখা এই পর্যন্তই। মিসির আলি হাই তুললেন। তার ঘুম পাচ্ছে। এখন শুয়ে পড়লে হয়তো ঘুম এসে যাবে। তিনি হাত মুখ ধুয়ে রাতের শেষ সিগারেটটা খেলেন এবং তার খাতায় পেন্সিল দিয়ে লিখলেন, ওসমান গনির মৃত্যু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ধারণা এই হত্যাকাণ্ডের নায়িকা তার কন্যা নাদিয়া গনি। ওসমান গনির স্ত্রীর মৃত্যু এই মেয়েটির হাতেই হয়েছে। মিসির আলি অবাক হয়ে নিজের লেখার দিকে তাকিয়ে রইলেন। হুট করে এই কথাগুলি কেন লিখলেন নিজেই জানেন না। হয়তো তার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। তার হাতে কোনো যুক্তি প্রমাণ নেই, তবু তার মন বলছে এই হচ্ছে ঘটনা। অম্বিকাচরণ বলে এক ভদ্রলোক ঘটনা জানেন। তিনি সাহায্য প্রার্থনা করছেন মিসির আলি নামের একজনের কাছে। মিসির আলি ঘুমোতে গেলেন রাত 1টার দিকে। অনেক দিন পর তার সুনিদ্রা হল। হোম মিনিস্টারের দর্শন প্রার্থীর সংখ্যা অনেক। সবাই নিঃশব্দে অপেক্ষা করছে। ডাক্তারের চেম্বারের রোগীরা যেমন চাপা অশান্তি নিয়ে অপেক্ষা করে, সবার অপেক্ষার ধরন সেই রকম। কারণ মিনিস্টার সাহেব সবার সঙ্গে দেখা করছেন না। মিনিস্টারের পিএ যেই আসছে তার নাম ধাম এবং সাক্ষাতের কারণ লিখে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ফিরে এসে বলছে, আজ মিনিস্টার সাহেব একটা ক্যাবিনেট মিটিংয়ে যাবেন, আজ দেখা হবে না, অন্য আরেকদিন আসুন। এর মধ্যেও আবার কাউকে কাউকে বসতে বলছে। সরাসরি বলে দিলেই হয়, আপনার সঙ্গে মিনিস্টার সাহেব দেখা করবেন, আপনার সঙ্গে করবেন না। মিসির আলি সাক্ষাতের কারণের জায়গায় প্রথমে লিখেছিলেন ব্যক্তিগত। পর মুহূর্তেই মনে হয়েছে সাক্ষাতের কারণ ব্যক্তিগত নয়। তিনি এসেছেন ওসমান গনির প্রসঙ্গে কথা বলার জন্যে। এটা কোনো ক্রমেই ব্যক্তিগত নয়। কাজেই ব্যক্তিগত শব্দটি কেটে তার নিচে লিখলেন ওসমান গনির প্রসঙ্গ। এই ওসমান গনি যে সেই ওসমান গনি তাকে মিনিস্টার সাহেব বুঝতে পারবেন। ওসমান গনি নামের আগে লেখা উচিত ছিল বেহালাবাদক এবং শিল্পপতি ওসমান গনি। তাহলে আবার নতুন করে লিখতে হয় পিএ ভদ্রলোক যদিও মাইডিয়ার ধরনের মানুষ, তবু তার ধৈর্যেরও তো সীমা আছে। মিসির আলি অন্যদের মতো অপেক্ষা করছেন। মিনিস্টার সাহেব ভেতরে ডেকে নেবার ব্যাপারে কি পদ্ধতি ব্যবহার করছেন তাও বোঝা যাচ্ছে না। আগে এলে আগে যাবে এই পদ্ধতি নয়, অন্য কোনো পদ্ধতি কাজ করছে। যে পদ্ধতি হোক সেই পদ্ধতিতে মিসির আলির নাম বোধহয় সবার শেষে। সবারই ডাক পড়ছে, শুধু মিসির আলির ডাক পড়ছে না। 1টা বেজে গেছে। মিনিস্টার সাহেব নিশ্চয়ই দুপুরের খাবার খেতে যাবেন। ঠিক 1টা বাজতেই পিএ এসে বলল, আপনারা যারা বাকি আছেন তারা আগামী বুধবার আসুন। স্যার এখন লাঞ্চ ব্রেক নেবেন।
3টায় স্যারের ক্যাবিনেট মিটিং আছে। মিসির আলি অন্যদের সঙ্গে উঠে দাঁড়ালেন। পিএ তার কাছে এসে বলল, স্যার আপনি বসুন, স্যার আপনাকে বসতে বলেছেন। কতক্ষণ বসবো তা তো স্যার বলতে পারছি না, চা খান, চা দিতে বলি। বলুন। মিসির আলি ভেবেছিলেন এই দুপুরে নিশ্চয়ই শুধু চা দেবে না, ভর দুপুরে খালি পেটে চা খাওয়া ঠিক না, তা মিনিস্টার সাহেবের পিএ নিশ্চয়ই জানেন। চা আসার আগেই মিসির আলির ডাক পড়ল। হোম মিনিস্টার সদরুদ্দিন হাসি মুখে বললেন, আসুন ভাই, ভাত খেতে খেতে কথা বলি। এটা শুধু যে ভদ্রতার কথা তা নয়। মিসির আলি লক্ষ্য করলেন টেবিলে 2টা থালা সাজানো। মিনিস্টার সাহেব নিজেই টিফিন ক্যারিয়ার খুলছেন। মিসির আলি সাহেব, বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসতে পারেন, সাবান, তেল, গামছা সব আছে, ইচ্ছা করলে গোসল সেরে ফেলতে পারেন। হ্যাঁ, আপনি কি আমাকে সত্যি সত্যি আপনার সঙ্গে খেতে বলছেন? অবশ্যই। এতটা ভদ্রতা কেন দেখাচ্ছেন জানতে পারি কি? মিনিস্টার হলেই অভদ্র হতে হবে এমন কোনো কথা কি আছে? না, তা নেই। সব সাক্ষাৎ প্রার্থীকে আপনি নিশ্চয়ই দুপুরে আপনার সঙ্গে খেতে বলেন না? না, সবাইকে বলি না, তবে একজনকে সবসময় বলি। আমার প্রবলেম হচ্ছে আমি একা খেতে পারি না। খাবার সময় কথা না বললে আমার পেটের ভাতও হজম হয় না। এই জন্যে যারা দেখা করতে আসে তাদের মাঝ থেকে একজনকে ঠিক করে রাখি যার সঙ্গে ভাত খাবো। সেটা কিভাবে ঠিক করেন? অ্যালফাবেটিক্যালি। দেখুন মিসির আলি সাহেব, খেতে বলেছি, খাবেন, এত কথা কেন? মিসির আলি খেতে বসলেন। আয়োজন অতি সামান্য। পটল ভাজি, ট্যাংরা মাছের ঝোল, ডাল। ভাতের চালগুলিও মোটা মোটা, ইরি হবারই সম্ভাবনা। মিসির আলি সাহেব। জি। খেতে পারছেন তো? পারছি। খাবারের মান ভালো না, কি করব বলুন? মিনিস্টার হিসেবে যা পাই তাতে এর চেয়ে ভালো খাওয়া সম্ভব না। অধিকাংশ লোকের ধারণা আমরা রাজার হালে থাকি। আপনি হয়তো থাকেন না, অনেকেই থাকে। তাও ঠিক, সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার। আমরা হলাম মাছরাঙা পাখি। এখন বলুন, কী জন্য এসেছেন আমার কাছে? ওসমান গনি প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। বলুন। আমার কথা আপনি কতটুকু গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন সেটা ভেবেই কথা বলতে সংকোচ বোধ করছি। সংকোচ বোধ করবেন না, বলুন। আপনার কথা যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আপনি কে আমি জানি, আপনার কর্মপদ্ধতি সম্পর্কেও জানি। আমার জানা মতে পুলিশের কিছু জটিল মামলায় আপনি সাহায্য করেছেন। আমার আগে যিনি হোম মিনিস্টার ছিলেন তিনি আপনার প্রসঙ্গে একটা নোটও রেখে গেছেন। অলিউর রহমান সাহেব, চেনেন তাকে? জি, চিনি। কিভাবে চেনেন? একটা খুনের মামলার ব্যাপারে উনি আমার সাহায্য চেয়েছিলেন, আমি সাহায্য করেছিলাম। এখন আপনার বক্তব্য বলুন। ওসমান গনির মৃত্যু রহস্য সমাধানে আমি আপনাদের সাহায্য করতে চাই। বাক্যটা আবার বলুন, ভালো মতো শুনিনি। মিসির আলি বাক্যটি দ্বিতীয়বার বললেন। হোম মিনিস্টার খাওয়া বন্ধ রেখে স্থির চোখে তাকিয়ে রইলেন। যখন কথা বললেন তখন তার গলার স্বরে বিরক্তি চাপা রইল না। ওসমান গনির মৃত্যুতে কোনো রহস্য নেই, কাজে আপনি কি ধরনের সমাধানের কথা বলছেন বুঝতে পারছি না। হার্ট অ্যাটাকে মৃত্যু, ডাক্তারদের তাই ধারণা। ডাক্তারদের ডেথ সার্টিফিকেটে একথা পরিষ্কার লেখা আছে। আমার ধারণা এটা হত্যাকাণ্ড। একটা হাস্যকর ধারণা করার তো কোনো অর্থ হয় না। আপনার মনে হচ্ছে ধারণাটা হাস্যকর? অবশ্যই মনে হচ্ছে। শুধু আমার না, অনেকেরই মনে হবে। যাদের কল্পনা শক্তি অত্যন্ত উর্বর তাদের কথা অবশ্যই ভিন্ন। আপনি যদি বলতেন এটা আত্মহত্যা, তাও গ্রহণযোগ্য মনে করতাম। কিন্তু আপনি ভুলে গেছেন যে বাথরুম ভেতর থেকে বন্ধ ছিল, দরজা ভেঙে তাকে বের করা হয়। আমার মনে আছে। তারপরেও আপনি বলছেন হত্যাকাণ্ড? জি, বলছি। হোম মিনিস্টার হাসতে হাসতে বললেন, হত্যাকারীকে তাও কি জেনে গেছেন? অনুমান করছি। অনুমানও করে ফেলেছেন? আপনি দেখছি খুবই ওস্তাদ লোক। স্যার, আপনি শুরুতে বলেছিলেন আপনি আমার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, এখন কিন্তু তা করছেন না। আমার মনে হয় আপনার উচিত আমার কথা এক কথায় উড়িয়ে না দেওয়া। আমার অনুমান ক্ষমতা ভালো, অতীতে অনেকবার তার প্রমাণ দিয়েছি, ভবিষ্যতেও দেব। আপনি যেভাবে কথা বলছেন
তাতে মনে হচ্ছে ভূত ভবিষ্যৎ বর্তমান সব আপনি চোখের সামনে দেখতে পান। মিসির আলী কিছু না বলে খাওয়া শেষ করে উঠলেন। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এসে বললেন, আমি তাহলে যাই। বসুন, খানিকক্ষণ বসুন, পান আছে, পান খান। আমার পান খাওয়ার অভ্যাস নেই। পান এমন কিছু জটিল খাদ্য না যে তা আবার অভ্যাস করতে হয়। মুখে দিয়ে চিবোলেই পান খাওয়া হয়। এটা স্বাস্থ্যের জন্যও ভালো। দীর্ঘ সময় চিবানো হয় বলে প্রচুর জারক রস বের হয়ে হজমে সহায়তা করে। বসুন, নিজের হাতে পান বানিয়ে দেব, খেয়ে দেখুন। হোম মিনিস্টারের হাতে বানানো পান চিবুতে চিবুতে মিসির আলীর মনে হলো এখানে আসা ঠিক হয়নি, দিনটাই নষ্ট হয়েছে। মিসির আলী সাহেব। জি। আপনার অনুমান শক্তি তো প্রবল। এখন বলুন দেখি, আমার সম্পর্কে আপনার কি অনুমান? সংক্ষেপে বলুন, কিছুক্ষণের মধ্যেই আমাকে উঠতে হবে। নিন, সিগারেট টানতে টানতে বলুন। আপনার সিগারেটের অভ্যাস আছে তো? আছে। মিনিস্টার সাহেব নিজেই লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিলেন। মিসির আলী সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, স্যার, আপনি ভান করতে পছন্দ করেন। শুধু পছন্দ না, ভান করাটা অত্যন্ত জরুরি বলে মনে করেন। আপনি অতি সাধারণ খাবারের ব্যবস্থা দুপুরে করেন এবং একজনকে সঙ্গে নিয়ে খান, যাতে সে প্রচার করতে পারে মিনিস্টার সাহেব কীরকম ভালো মানুষ এবং কত সাধারণ খাবার খায়। অর্থের অভাবে আপনি ভালো খাবার খেতে পারছেন না, অথচ ব্যানসন অ্যান্ড হেজেস সিগারেট ক্রমাগত টানছেন। আপনি খদ্দেরের পাঞ্জাবি পরেছেন, কিন্তু যে ঘড়িটি আপনার হাতে আছে তার নাম রোলেক্স। আমি যতদূর জানি পৃথিবীর দামি ঘড়ির মধ্যে এটি একটি, প্রায় লাখখানেক টাকা দাম। যিনি খদ্দরের পাঞ্জাবি পরবেন তিনি হাতে দেবেন 200-300 টাকা দামের ঘড়ি। এটাই স্বাভাবিক। তবে এই ঘড়ি আপনি নিজের টাকায় কেনেননি, উপহার হিসেবে পেয়েছেন। এই একটা ব্যাপার অবশ্যই আছে। উপহার হিসেবে পেয়েছেন এটা কি করে অনুমান করেছি ব্যাখ্যা করব? মিনিস্টার সাহেব আরেকটি সিগারেট ধরাতে ধরাতে বললেন, তার প্রয়োজন নেই। আপনার অনুমান শক্তি ভালো, স্বীকার করছি। তাহলে কি আমি ধরে নিতে পারি আপনি আমাকে ওসমান গনি হত্যা রহস্য নিয়ে কাজ করবার অনুমতি দেবেন? আপনার অতিরিক্ত আগ্রহের কারণ কি? আমার আগ্রহের কারণ হচ্ছে আমি এই রহস্যের সঙ্গে জড়িয়ে পড়েছি, কিংবা বলা যায় আমাকে জড়িয়ে ফেলা হয়েছে। সেই অংশ আপনার অজানা নয়। ওসমান গনি সাহেবকে আমি একটি চিরকুট লিখি। তিনি ওই চিরকুট পাওয়ার পর আপনাকে টেলিফোন করেন। হোম মিনিস্টার শুকনো গলায় বললেন, ঠিক আছে, আপনি রহস্য উদ্ধারের চেষ্টা করুন। কেস সিআইডির হাতে দিয়ে দিচ্ছি। ওদের একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কাজ করবেন। পুলিশ প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে পারে, সেই হিসেবেই সাহায্য চাওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিসির আলী উঠে দাঁড়ালেন। হোম মিনিস্টার তার দিকে তাকিয়ে আছেন বিরক্ত চোখে। মিসির আলী সেই বিরক্তি অগ্রাহ্য করে হাসি মুখে বললেন, স্যার, যাই, আপনাকে ধন্যবাদ। নাদিয়া অবাক হয়ে বললেন, মিসির আলী সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার বাবার মৃত্যু নিয়ে তদন্ত চালাতে? পুলিশ আপনাকে এই দায়িত্ব দিয়েছে? জি, হোম ডিপার্টমেন্টের চিঠি আছে। আপনি কি পড়তে চান? না, পড়তে চাই না। চিঠি আপনার কাছে থাকুক। আমি বুঝতে পারছি না এখানে তদন্তের কি আছে। হার্ট ফেলিওরে যারা মারা যায় তাদের সবার বেলাতেই কি তদন্ত হয়? সাধারণ একটি মৃত্যু। মৃত্যু সাধারণ কিনা এ বিষয়ে আপনার নিজেরও কিন্তু সন্দেহ আছে। শুরুতে আপনি আমাকে বলেছিলেন আপনার ধারণা এটা আত্মহত্যা। আমি তখন গভীর শোকের মধ্যে ছিলাম। প্রবল শোকে মানুষের চিন্তাভাবনা এলোমেলো হয়ে যায়, সহজ জিনিসকে জটিল মনে করে। এটাই স্বাভাবিক। আপনার কি তা মনে হয় না? হ্যাঁ, মনে হয়। আপনি ঠিকই বলেছেন। তার চেয়েও বড় কথা, বাবা মারা গেছেন বাথরুমে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়, তাও জানি। তাহলে ঝামেলা করতে চাইছেন কেন? আমি কোনো ঝামেলা করতে চাইছি না। ঝামেলা আমি একেবারেই পছন্দ করি না। আমি শুধু এবাড়ির মানুষদের কিছু প্রশ্ন করে চলে যাব। একদিন, বড়জোর 2 দিন লাগবে। পুলিশের কি কারণে সন্দেহ হলো যে বাবার মৃত্যু তদন্তযোগ্য একটি বিষয়? পুলিশের সন্দেহ হয়নি, তারা ডাক্তারের সার্টিফিকেট মেনে নিয়েছে।
সন্দেহটা হয়েছে আমার। সন্দেহ হওয়ার কারণ কি? অনেক কারণ আছে। একটা কারণ বলুন। দরজা ভেঙে আপনার বাবাকে বের করতে হলো, এটাই সন্দেহের প্রধান কারণ। আমি আপনাদের বাথরুম দেখেছি। জাস্ট এ মিনিট, বাথরুম কখন দেখলেন? প্রথম যেবার এ বাড়িতে এসেছিলাম, আপনার বাবার ডেড বডি বিছানায় শোয়ানো, তখন ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমের দিকে তাকালাম। মিসির আলি সাহেব, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ওই বাথরুমে বাবা মারা যাননি। তাতে অসুবিধা নেই। একটা বাথরুম দেখে অন্য বাথরুমগুলির সম্পর্কে ধারণা করা যায়। আমি বাথরুমের লকিং সিস্টেম আগ্রহ নিয়ে দেখলাম। ভেতর থেকে লক করা যায়। একবার লক করলে বাইরে থেকে খোলা যায় না, তবে বাইরে থেকে চাবি দিয়ে খোলা যায়। যায় না? হ্যাঁ, যায়। আপনার বাবার বাথরুম ছিল ভেতর থেকে তালাবন্ধ। খুব সহজেই বাইরে থেকে চাবি দিয়ে দরজাটা খোলা যেত। তা না করে আপনারা পুলিশ ডেকে আনলেন। নাদিয়া হেসে ফেললেন। তার চোখে মুখে এতক্ষণ যে কঠিন ভাব ছিল তা দূর হয়ে গেল। তিনি হালকা গলায় বললেন, নিন মিসির আলি সাহেব, চা খান। চা খেতে খেতে কথা বলি। মিসির আলি সিগারেট ধরালেন। নাদিয়া হাসি মুখে বললেন, আপনার কথা সত্যি। চাবি দিয়ে বাথরুমের দরজা খোলা যায়। এবারের প্রতিটি দরজাই এরকম। এ বাড়িতে বাথরুম নিয়ে ঘরের সংখ্যা হচ্ছে 33। 33টি চাবির একটা বড় গোছা। কোনো চাবিতে নম্বর দেওয়া নেই, কারণ চাবিগুলি ব্যবহার করা হয় না। 33টি চাবি থেকে একটা বাথরুমের চাবি অনুমানের ওপর বের করা অসম্ভব ব্যাপার। তাছাড়া চাবির গোছা থাকে বাবার কাছে। তিনি তা কোথায় রেখেছেন তা আমাদের জানা নেই। এখন একজন বুদ্ধিমান লোক হিসেবে আপনি বলুন, এই অবস্থায় আমাদের কি করা উচিত? চাবির গোছা খুঁজে বেড়ানো উচিত, না দরজা ভাঙা উচিত? দরজা ভাঙা উচিত। সেই কাজটি আমরা করেছিলাম। আরেকটি কথা, পুলিশকে ডেকে এনে দরজা ভাঙা হয়নি। দরজা যখন ভাঙা হচ্ছে তখনই পুলিশ চলে আসে। সম্ভবত আপনার জানা নেই, দুজন পুলিশ সেন্ট্রি আমাদের বাড়ি পাহারা দেয়। হইচই শুনে তারা নিচে থেকে উপরে চলে আসে। আমার কথাগুলি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? জি, মনে হচ্ছে। এর পরেও আপনি তদন্ত চালিয়ে যেতে চান? যদি আপনি অনুমতি দেন তবেই তদন্ত চালাবো। আমি অনুমতি দিলাম। এ বাড়িতে যারা আছে তাদের জিজ্ঞাসাবাদ করুন, ঘুরে ফিরে দেখুন। সবচেয়ে ভালো হয় কি করলে জানেন? সবচেয়ে ভালো হয় যদি আপনি অতিথি হিসেবে এ বাড়িতে এসে ওঠেন। যতদিন আপনার দরকার এ বাড়িতেই থাকবেন, খাওয়া দাওয়া এখানেই করবেন। তদন্তের কাজ শেষ হলে চলে যাবেন। এতে আমার নিজেরও সুবিধা হয়। কি সুবিধা? আপনার পাশাপাশি থেকে তদন্তের ধারাটা দেখতে পারি। বইপত্রে পড়েছি ডিটেকটিভরা কি করে খুনি পাকড়াও করে। বাস্তবে কখনো দেখিনি। আপনার কারণে সেই সুযোগ পাওয়া যাবে। মিসির আলি বললেন, আপনার কি করে ধারণা হলো যে আমি খুনি ধরতে এসেছি? সঙ্গত কারণেই এ ধারণা হয়েছে। স্বাভাবিক মৃত্যু কিংবা আত্মহত্যা, এই দুই কারণে তদন্তের জন্য বিশেষজ্ঞ আনা হয় না। খুনটুন হলে তবেই বিশেষজ্ঞ আসে। আমি কি ভুল বলছি? না, ভুল বলেননি। আপনি তাহলে আসছেন এ বাড়িতে? জি, আসছি। তাহলে দেরি করবেন না, আজই চলে আসুন। দি আর্লিয়ার দি বেটার। এক সুটকেস বই এবং এক সুটকেস জামা কাপড় নিয়ে সন্ধ্যাবেলা মিসির আলি রোজ ভিলায় উঠে এলেন। আব্দুল মজিদ নামের মধ্যবয়স্ক এক লোক তাকে থাকার ঘর দেখিয়ে দিল। বিরাট ঘর, অ্যাটাচড বাথরুম। সেই বাথরুমও বিশাল। বাথটাব আছে, ঠান্ডা পানি, গরম পানির ব্যবস্থা আছে। বাথরুমে যে ব্যাপারটা তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করলো তা হলো বড় একটা ঘড়ি। এখন পর্যন্ত কোনো বাথরুমে তিনি ঘড়ি দেখেননি। ঘরের আসবাবপত্রে রুচির ছাপ স্পষ্ট। খাটের পাশে বেডসাইড কার্পেট, এক কোণায় জানালার পাশে লেখার টেবিল। টেবিলে কাগজ, কলম, খাম, পোস্টেজ স্ট্যাম্প থরে থরে সাজানো। অন্য প্রান্তে বিরাট ওয়ার্ডরোব। দেয়ালে রেনোয়ার দুটি ছবির প্রিন্ট। দুটি অপূর্ব। প্রিন্ট মনেই হয় না। ঘরে কোনো আয়না নেই, এই একমাত্র ত্রুটি। আব্দুল মজিদ? জি স্যার। ঘর খুব পছন্দ হয়েছে। এত সুন্দর করে সব সাজানো, কিন্তু কোনো আয়না নেই। ব্যাপারটা কি বলুন তো? ড্রেসিং রুম স্যার আলাদা, আয়না ড্রেসিং রুমে।
মিসির আলির বিস্ময়ের সীমা রইল না যখন দেখলেন এই ঘরের সঙ্গে লাগোয়া দুটি ঘর আছে, একটি বসার ঘর, অন্যটি ড্রেসিং রুম। বসার ঘরে টেলিফোন এবং ছোট্ট টিভি সেট আছে। স্যার, আপনার খাবার কি এইখানে দিয়ে যাব না ডাইনিং টেবিলে গিয়ে খাবেন? এখানেই দিয়ে যাবেন। ডিনার কখন দেব স্যার? আমি একটু রাত করে খাই, 10টার দিকে। জি আচ্ছা স্যার। এখন কি চা দিয়ে যাব? 1 কাপ চা পেলে মন্দ হয় না। তার আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন। স্যার, আপনি আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, তুমি করেই বলবো। প্রশ্নের জবাব দিতে কি কোনো অসুবিধা আছে? জি না স্যার, অসুবিধা নেই। আপা বলে দিয়েছেন আপনি যা জানতে চান তা যেন বলি। আপা যদি বলতো ওর প্রশ্নের জবাব দিও না, তাহলে কি জবাব দিতে না? মজিদ চুপ করে রইল। মিসির আলি বললেন, বসো মজিদ। মজিদ বলল, আমি বসবো না স্যার, যা বলার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো। বেশ, তাহলে প্রশ্ন করি। খুব সহজ প্রশ্ন। তুমি কতদিন এই বাড়িতে আছো? 11 বছর। কাটায় কাটায় 11 বছর, না একটু বেশি বা একটু কম? 11 বছর 1 মাস। তোমার কাজ কি? স্যারের একটা লাইব্রেরি আছে, মিউজিক লাইব্রেরি, গানের অ্যালবাম, ক্যাসেট, সিডি ক্যাসেটের লাইব্রেরি। আমি সেই লাইব্রেরি দেখাশোনা করি। তোমার চাকরি জীবন কি এখানেই শুরু, না এর আগে কোথাও কাজ করেছো? বিভিন্ন জায়গায় নানা ধরনের কাজ করেছি। রানা কনস্ট্রাকশন কোম্পানিতে ছিলাম প্লাম্বিং মেকানিক, সেখানে 3 বছর কাজ করি। তারপর স্যারের লাইব্রেরির দায়িত্ব নিই। মিউজিক লাইব্রেরির জন্য যখন আলাদা একজন লোক আছে, তখন নিশ্চয়ই ধরে নেওয়া যায় যে লাইব্রেরিটা ওসমান গনি সাহেবের অত্যন্ত প্রিয়। জি স্যার, খুবই প্রিয়। তুমি যখন লাইব্রেরিতে থাকো না, তখন কি এটা তালা বন্ধ থাকে? জি স্যার, তালা বন্ধ থাকে। এই বাড়ির সব ঘরের জন্য চাবি আছে। সেই চাবির গোছা কার কাছে থাকে? স্যারের কাছে। তবে এই ঘরের চাবি আমার কাছে থাকে। এখন ওই চাবিগুলি কোথায়? লাইব্রেরি ঘরের ড্রয়ারে। এনে দেব স্যার? না, আনতে হবে না। ওসমান গনি সাহেব যখন বাথরুমে আটকা পড়লেন, হইচই হতে থাকে, তখন তুমি কোথায় ছিলে? লাইব্রেরি ঘরে। হইচই শুনে ছুটে গেলে? জি না স্যার, আমি যাইনি। আমি কিছু বুঝতে পারিনি। লাইব্রেরি ঘরে আছে এয়ার কুলার, এই জন্যে দরজা জানালা বন্ধ থাকে। ওই রাতে এয়ার কুলার চালু ছিল, দরজা জানালা ছিল বন্ধ, বাইরের কোনো শব্দ কানে আসেনি। তুমি কখন জানতে পারলে? ঘটনার 2 ঘন্টা পর। গভীর রাতে এতক্ষণ লাইব্রেরি ঘরে তুমি কি করছিলে? গান শুনছিলাম স্যার। তোমার পড়াশোনা কত দূর? 2 বছর আগে প্রাইভেটে বিএ পাশ করেছি। মিসির আলি কিছুটা বিব্রত বোধ করলেন। বিএ পাশ একজন মধ্যবয়স্ক মানুষকে তুমি তুমি করে বলা যায় না, বলা উচিত নয়। সবাইকে তাদের প্রাপ্য সম্মান দিতে হয়। মিসির আলি আব্দুল মজিদের দিকে ভালো করে তাকালেন। বিশেষত্বহীন চেহারা, দাঁড়িয়ে আছে কুঁজো হয়ে, মুখ পরিষ্কার দেখা যায় না, চোয়াল নড়ছে, পান চিবুচ্ছে বোধ হয়, জর্দার গন্ধ আসছে। মিসির আলি বললেন, ওসমান গনি সাহেবের স্ত্রীও তো বাথরুমে মারা যান, তাই না? জি। একই বাথরুম? জি, একই বাথরুম। তখন তুমি কোথায় ছিলে? মিউজিক লাইব্রেরিতে ছিলাম। জেগেছিলে? জি, জেগেছিলাম। আব্দুল মজিদ কি একটা বলতে গিয়েও বলল না, চুপ করে রইল। মিসির আলি বললেন, তুমি কি বলতে চাচ্ছ বলো। কিছু বলতে চাচ্ছি না স্যার। আচ্ছা যাও, যদি কিছু লাগে কলিং বেল টিপবেন, আমি চলে আসব। আমার কিছু লাগবে না। চা কি স্যার দিয়ে যাব? দিয়ে যাও। আব্দুল মজিদ ঘর থেকে বের হয়েই চা নিয়ে এলো। মনে হচ্ছে চা তৈরিই ছিল। মজিদ বলল, যদি কফি খেতে চান কফিও দেওয়া যাবে। খুব ভালো ব্রাজিলিয়ান কফি আছে, পার্কুলেটরে কফি তৈরি করা হয়। স্যার খুব পছন্দ করতেন। আমি কফি পছন্দ করি না। আব্দুল মজিদ আবারও কি যেন বলতে গেল, শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। মিসির আলি বললেন, কিছু বলবে? জি না স্যার, বলতে ইচ্ছা করলে বলতে পারো। কিছু বলতে চাই না স্যার। রাতে মিসির আলি একা একা ডিনার শেষ করলেন।
খাবার নিয়ে এলো আব্দুল মজিদ। মিসির আলির মনে হলো সে তাকে দেখছে ভীত চোখে, আর চোখে তাকাচ্ছে। চোখে চোখ পড়া মাত্র চোখ সরিয়ে নিচ্ছে। আব্দুল মজিদ, জি স্যার, তুমি আমাকে কিছু একটা বলতে চাচ্ছ, বলে ফেলো। আব্দুল মজিদ মাথা নিচু করে নিচু গলায় বলল, রাত 12টার পর যদি বাথরুমে যান তাহলে বাথরুমের দরজা বন্ধ করবেন না। কেন? একটু অসুবিধা আছে স্যার। কি অসুবিধা? দরজা খোলা যায় না। দরজা খোলা যায় না মানে? ভৌতিক কিছু ব্যাপার আছে স্যার। আপনি হয়তো বিশ্বাস করবেন না, দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, আর খোলে না। মিসির আলি সহজ গলায় বললেন, রাত 12টার পর বাথরুমে গেলে এবং দরজা বন্ধ করলে আপনা আপনি দরজা বন্ধ হয়ে যায়? সব সময় হয় না স্যার, মাঝে মাঝে হয়। তোমার ধারণা ব্যাপারটা ভৌতিক? জি স্যার। আচ্ছা, আমি মনে রাখব। সাবধান করে দেবার জন্য ধন্যবাদ। আব্দুল মজিদ মাথা চুলকাতে চুলকাতে বলল, আপাকে এটা না বললে খুব ভালো হয় স্যার। আপা শুনলে খুব রাগ করবেন হয়তো। আমি কাউকে কিছু বলবো না। আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে স্যার? পান নিয়ে আসবো? আনো, পান আনো। তবে জর্দা দিও না, আমি জর্দা খাই না। রাত 11টায় মিসির আলির ঘুমোতে যাওয়ার কথা। তিনি 12টা পর্যন্ত জেগে রইলেন বাথরুমের দরজার ব্যাপারটা পরীক্ষা করার জন্যে। 12:10 বাথরুমে ঢুকলেন, দরজা বন্ধ করলেন, যথাসময়ে বের হয়ে এলেন। দরজা খুলতে কোনো সমস্যা হলো না, তবে রাতে তার ভালো ঘুম হলো না। অস্বস্তি বোধ করতে লাগলেন, বারবার ঘুম ভেঙে গেল। দুঃস্বপ্নও দেখলেন। সেই দুঃস্বপ্নে লম্বা একটা মানুষ এসে বলল, মিসির আলি সাহেব, আপনি সোনার দাঁত কিনবেন? আমার কাছে সোনার দাঁত আছে, খাঁটি সোনা। মিসির আলি বললেন, না, আমি সোনার দাঁত কিনব না। আপনাকে স্যার কিনতেই হবে। এই, কে আছিস? স্যারের কয়েকটা দাঁত টেনে তুলে ফেল, দেখি দাঁত না কিনে স্যার কোথায় যায়। লোকটির কথা শেষ হতেই বাথরুমের দরজা খুলে সারাশি হাতে একটা ভয়ঙ্কর দর্শন মানুষ বের হলো। মিসির আলি ছুটছেন, লোকটাও সারাশি হাতে পিছনে পিছনে ছুটছে। রাত 3টার দিকে ঘুমের আশা ছেড়ে দিয়ে বারান্দায় বেতের চেয়ারে বসলেন। তাকে থাকতে দেওয়া হয়েছে একতলায়। দোতলায় পায়ের শব্দ হচ্ছে, চটির ফটফট শব্দ আসছে। কেউ একজন বারান্দায় এক মাথা থেকে অন্য মাথায় যাচ্ছে এবং আসছে। নিশ্চয়ই নাদিয়া। কড়া নাড়তেই দরজা খুলল। অতসী মুখ বের করল। মিসির আলি বললেন, ভালো আছো অতসী? অতসী স্থির চোখে তাকিয়ে রইল। তোমার বাবা বাসায় আছেন তো? অতসী জবাব দিল না। মিসির আলি বললেন, আমি ভেবেছিলাম তোমরা আসবে আমার কাছে, তোমরা এলে না। শেষে নিজেই এলাম। ঠিকানা বদলেছ, খুঁজে বের করতে কিছু সময় লেগেছে। আজ কি তোমার বাবার সঙ্গে দেখা করা যাবে? না, আজও যাবে না? যাবে। তাহলে দরজা থেকে সরে দাঁড়াও, ঘরে ঢুকি। অতসী দরজা থেকে সরে দাঁড়ালো। মিসির আলি বললেন, তুমি কি আমাকে দেখে অবাক হয়েছ? অতসী নিচু গলায় বলল, না, অবাক হইনি। আপনি আসবেন আমি জানতাম। বসুন, বাবাকে ডেকে দিচ্ছি। অতসী ভেতরে চলে গেল। অম্বিকাবাবু প্রায় সঙ্গে সঙ্গেই ঢুকলেন। লুঙ্গি পরা, খালি গা, কাঁধের ওপর ভেজা গামছা। তিনি অবাক হয়ে মিসির আলির দিকে তাকিয়ে রইলেন। তার মেয়ের মতো তিনিও পলক না ফেলে তাকিয়ে থাকতে পারেন। মিসির আলি বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারছেন না। অম্বিকাবাবু বললেন, স্যার বসুন। আপনি মিসির আলি? আগে একবার এসেছিলেন, আমার মেয়ে আমাকে বলেছে। কি ব্যাপার স্যার? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি বসুন, আমি বেশিক্ষণ আপনাকে বিরক্ত করব না। অম্বিকাবাবু বসলেন। মনে হচ্ছে একটু ভয় পাচ্ছেন। বারবার ভেতরের দরজার দিকে তাকাচ্ছেন। মনে হচ্ছে তিনি চাচ্ছেন তার মেয়ে আসুক, এসে বসুক তার কাছে। অম্বিকাবাবু, বলুন, আপনি ওসমান গনিকে চেনেন তাই না? জি, চিনি। তিনি হাত দেখাবার জন্য আপনার কাছে আসতেন? জি।
তার স্ত্রীও কি এসেছিলেন? একদিন এসেছিলেন। ওসমান গনি কি প্রায় আসতেন? মাঝে মাঝে আসতেন। উনি আমাকে খুব পছন্দ করতেন। উনি কি পামিস্ট্রি বিশ্বাস করতেন? না, উনি নাস্তিক ধরনের মানুষ, কোনো কিছুই বিশ্বাস করতেন না। আপনি তার মেয়েটিকে চেনেন? না। কখনো দেখেননি? না। অতসী বলছিল আপনার শরীর খারাপ। কী রকম খারাপ? আমার মানসিক নিয়ে কিছু সমস্যা আছে, মাঝে মাঝে মাথা এলোমেলো হয়ে যায়। তখন কি করি বা কি না করি তা আমরা কিছুই বলতে পারি না, কিছু মনেও থাকে না। আপনি যে আমার কাছে গিয়েছিলেন তা মনে আছে? জি না, মনে নেই। আমাকে কি বলেছিলেন কিছুই মনে নেই? না স্যার, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। অতসী চা নিয়ে ঢুকলো। আগের মতো দুধ চিনি ছাড়া চা নয়, দুধ চা। চায়ের সঙ্গে বিস্কিট আছে, চানাচুর আছে। মনে হচ্ছে আগের হতদরিদ্র অবস্থায় এরা কাটিয়ে উঠেছে। অম্বিকাবাবু, বলুন, আপনি কি কখনো ওসমান গনি সাহেবের বাড়িতে গিয়েছেন? না। কখনো যাননি? না। উনি কখনো আপনাকে যেতে বলেননি? না। অতসী 2 কাপ চা এনেছিল। মিসির আলি তার কাপ শেষ করলেন, কিন্তু অম্বিকাবাবু নিজের কাপ ছুঁয়েও দেখলেন না। তিনি সারাক্ষণ বসে রইলেন মাথা নিচু করে, তার দৃষ্টি চায়ের কাপের দিকে। ওসমান গনি যে মারা গেছেন তা কি আপনি জানেন? জানি। কিভাবে জানলেন? পত্রিকায় পড়েছেন? অম্বিকাবাবু জবাব দিলেন না, গামছা দিয়ে মুখ মুছতে লাগলেন। উঠি অম্বিকাবাবু। আচ্ছা, আরেকদিন এসে আপনাকে হাত দেখিয়ে যাব। অম্বিকাবাবু মৃদু গলায় বললেন, এখন আর হাত দেখতে পারি না, অসুখের পর ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তাহলে গল্প করার জন্যই না হয় আসব, যদি আপনার আপত্তি না থাকে। অম্বিকাবাবু কিছু বললেন না। মিসির আলি রোজভিলায় ফিরে এলেন। রোজভিলা তার কাছে এখন নিজের বাড়িঘরের মতোই লাগছে। অন্যের বাড়িতে থাকছেন, খাওয়া দাওয়া করছেন, এ নিয়ে কোনো রকম অস্বস্তি বোধ করছেন না। রোজভিলায় আজ নিয়ে তার 5ম দিন। এখন পর্যন্ত আব্দুল মজিদ ছাড়া অন্য কারো সঙ্গে কথাবার্তা বলেননি। যদিও এ বাড়িতে বেশ কিছু মানুষ বাস করে। 2 জন বাবুর্চি আছে। একজন একতলায় থাকে, সে পুরুষ, নাম মকিম মিয়া। অন্যজন মহিলা, জাহানারা, সে থাকে দোতলায়। দোতলায় ওসমান গনি সাহেবের দূর সম্পর্কের এক ফুপুও থাকেন। হুইল চেয়ারে করে মাঝে মধ্যে বারান্দায় আসেন। এই বৃদ্ধা মহিলার দেখাশোনা করার জন্য অল্প বয়স্ক একটি মেয়ে আছে, সালেহা নাম। নাদিয়ার কাজকর্ম দেখাশোনা করার জন্যই একজন কাজের লোক আছে, অ্যাংলো মেয়ে, নাম এলিজাবেথ, ডাকা হয় এলি করে। দোতলার পুরোটাই নারী মহল। পুরুষদের সন্ধ্যার পর সেখানে প্রবেশাধিকার নেই। একতলায় পুরুষ রাজত্ব, এখানে সবাই পুরুষ। 2 জন ড্রাইভার, 3 জন দারোয়ান, 2 জন মালি, এরাও একতলার বাসিন্দা। তবে এরা মূল বাড়িতে থাকে না। বাড়ির পিছনে ব্যারাকের মতো এক সারিতে কয়েকটি ঘর আছে, এরা থাকে সেখানে। মূল বাড়িতে সাফাকাত নামের এক ভদ্রলোক থাকেন। সবাই তাকে ম্যানেজার সাহেব ডাকেন। ভদ্রলোকের সঙ্গে মিসির আলির কয়েকবারই দেখা হয়েছে, কখনো কথা হয়নি। সাফাকাত সাহেবের সঙ্গে মুখোমুখি হলেই তিনি দ্রুত পাশ কাটিয়ে চলে যান। মিসির আলির কয়েকবারই ইচ্ছা করেছে তাকে ডেকে জিজ্ঞেস করেন, আপনি আমাকে দেখলে এমন করেন কেন? শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়নি। মিসির আলি নিজেকে একটু গুছিয়ে নিতে চাচ্ছেন, কিন্তু গোছাতে পারছেন না। সব এলোমেলো হয়ে আছে। অনেকগুলি প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না। রাত 9টার মতো বাজে। মিসির আলি তার শোবার ঘরে খাতা খুলে বসেছেন, পেন্সিলে নোট করছেন। এখন লিখছেন সেই সব প্রশ্ন যার উত্তর তিনি বের করতে পারছেন না। 1. ওসমান গনির মতো ধনবান এবং ক্ষমতাবান ব্যক্তি প্রায় আসতেন অম্বিকাবাবুর কাছে, কিন্তু অম্বিকাবাবু কখনো এ বাড়িতে আসেননি। যদিও উল্টোটাই হওয়া উচিত ছিল। ওসমান গনি অনায়াসে ডেকে পাঠাতে পারতেন অম্বিকাবাবুকে। কেন তা করেননি? ওসমান গনি পামিস্ট্রি বিশ্বাস করতেন না। তাহলে ঠিক কোন প্রয়োজনে অম্বিকাবাবুর কাছে তিনি যেতেন? অম্বিকাবাবুর কথা অনুযায়ী ওসমান গনি তাকে খুব পছন্দ করতেন। কেন পছন্দ করতেন? অম্বিকাবাবুর চরিত্রের
কোন দিকটি তাকে আকৃষ্ট করেছিল? 3. অম্বিকাবাবু এবং তার কন্যা আমাকে এড়িয়ে চলতে চাইছে। এরা দুজনেই আমাকে ভয় পাচ্ছে। কেন? আমার সঙ্গে যাতে দেখা না হয় সে কারণে এরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেল। কেন? দরজায় টোকা পড়ছে। মিসির আলি বললেন, কে? স্যার, আমি মজিদ। রাতের খাবার নিয়ে এসেছি স্যার। মিসির আলি দরজা খুলে দিলেন। মজিদ বলল, খাওয়া শেষ হওয়ার পর আপা তার সঙ্গে আপনাকে দেখা করতে বলেছেন। আমি দোতলায় যাব না তিনি নিচে নেমে আসবেন? স্যার, আমি আপনাকে দোতলায় নিয়ে যাব। নাদিয়া দোতলার বারান্দায় অপেক্ষা করছিলেন। মিসির আলি ঢুকতেই হাসি মুখে বললেন, কেমন আছেন মিসির আলি সাহেব? ভালো। আপনার তদন্ত কেমন এগুচ্ছে? এগুচ্ছে। বসুন। বলুন তো কি জন্যে ডেকেছি? বুঝতে পারছি না। জ্যোৎস্না দেখার জন্য ডেকেছি। বারান্দা থেকে সুন্দর জ্যোৎস্না দেখা যায়। ঘরে এবং বাগানের সব বাতি নিভিয়ে দিতে বলবো, তখন দেখবেন কি সুন্দর জ্যোৎস্না। স্ট্রিট ল্যাম্পগুলি সবসময় ডিস্টার্ব করে, তবে সৌভাগ্যক্রমে আজ স্ট্রিট ল্যাম্প জ্বলছে না। অ্যাংলো মেয়েটি চায়ের ট্রে নিয়ে ঢুকল। মেয়েটির মুখ ভাবলেশহীন, কেমন পুরুষালী চেহারা। সে রোবটের মতো কাপে চা ঢালছে। নাদিয়া বললেন, এলি, তুমি বাতি নিভিয়ে দিতে বলো, আমরা জ্যোৎস্না দেখব। এলি মাথা নাড়ল, মোটেই বিস্মিত হল না। তার অর্থ হচ্ছে বাতি নিভিয়ে জ্যোৎস্না দেখার এই পর্বটি নতুন নয়, আগেও করা হয়েছে। মিসির আলি সাহেব, বলুন, আপনি মজিদ ছাড়া আর কাউকে কিছু জিজ্ঞেস করেননি? এখনো করিনি, তবে করব। সময় নিচ্ছেন কেন? গুছিয়ে আনতে চেষ্টা করছি। গুছিয়ে আনলেই জিজ্ঞেস করব। ওরা নিজে থেকে কিছু বলছে না? না। নাদিয়া হাসতে হাসতে বললেন, এরা কি আপনাকে গোপনে বলেনি এ বাড়িতে ভূত আছে? গভীর রাতে বাথরুমে গেলে আপনি বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়। মজিদ নিশ্চয়ই ইতিমধ্যে আপনাকে এই কথা বলেছে এবং অনুরোধ করেছে যেন আমি না জানি। কি করেনি? করেছে। আপনার বাথরুমের দরজা কি কখনো বন্ধ হয়েছে? এখনো হয়নি। নাদিয়া সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমার বাথরুমের দরজাও বন্ধ হয়নি। ওদের প্রত্যেকের বেলাতেই নাকি হয়েছে। আপনি কি ভূত বিশ্বাস করেন মিসির আলি সাহেব? না, করি না। আমিও করি না। আপনার বাবা, তিনি কি করতেন? নাদিয়া কিছু না বলে সিগারেটে টান দিতে শুরু করলেন। হাতের ইশারায় এলিজাবেথকে চলে যেতে বললেন। এলিজাবেথ চলে গেল এবং তার প্রায় সঙ্গে সঙ্গেই ঘরের সব বাতি নিভে গেল। নাদিয়া বললেন, খুব সুন্দর জ্যোৎস্না, তাই না মিসির আলি সাহেব? হ্যাঁ, খুব সুন্দর। আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি। আপনার বাবা কি ভূত বিশ্বাস করতেন? তিনি নাস্তিক ধরনের মানুষ ছিলেন, কিন্তু শেষের দিকে ভূত প্রেত বিশ্বাস করা শুরু করলেন। কেন? ঠিক বলতে পারবো না কেন। তাকে কখনো জিজ্ঞেস করিনি। মিসির আলি বললেন, বাথরুমের দরজা বন্ধ হওয়া সংক্রান্ত ভয় পাওয়া শুরু হলো কখন? আপনার মার মৃত্যুর পর না তারও আগে? তারও আগে। এর একটা ঘটনা আছে। ঘটনাটা আপনাকে বলি, আপনার তদন্তে সাহায্য হতে পারে। আপনি পা উঠিয়ে আরাম করে বসুন। টিপট ভর্তি চা, চা খেতে খেতে গল্প শুনুন। তার আগে বলুন, জ্যোৎস্না কেমন লাগছে? ভালো লাগছে। জ্যোৎস্না দেখার এই কায়দা কার কাছ থেকে শিখেছি জানেন? বাবার কাছ থেকে। তিনি এইভাবে জ্যোৎস্না দেখতেন। যে রাতে খুব পরিষ্কার জ্যোৎস্না হতো, তিনি টেলিফোন করে দিতেন মিউনিসিপ্যালিটির মেয়র সাহেবকে। তারা বাসার সামনের স্ট্রিট লাইটের বাতি নিভিয়ে দিত। ক্ষমতাবান মানুষ হবার অনেক সুবিধা। মিসির আলি পা উঠিয়ে বসলেন। নাদিয়া গল্প শুরু করল। আমার বাবা বিয়ে করেছিলেন খুব অল্প বয়সে, 21 বছর বয়সে। আমার মার বয়স তখন 15। ভালোবাসার বিয়ে। বাবার তখন খুব দুর্দিন যাচ্ছে, টাকা পয়সা নেই, পরের বাড়িতে থাকেন। এর মধ্যে নতুন বউ, যাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। নানান দুঃখ কষ্টে তাদের জীবন কাটছে। শুরুটা সুখের নয়, বলাই বাহুল্য। এর মধ্যে মা কনসিভ করে ফেললেন। এই অবস্থায় নতুন একটি শিশু পৃথিবীতে আনা
চরম বোকামি। কাজেই বাবা মা দুজন মিলে ঠিক করলেন শিশুটি নষ্ট করে দেওয়া হবে। হলো তাই। আনারই ডাক্তার অ্যাবর্শন খুব ভালোভাবে করতে পারল না, যে কারণে মার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে গেল। বিয়ের 10 বছর পরেও তার আর কোনো ছেলে মেয়ে হলো না। ততদিনে বাবা দুহাতে টাকা রোজগার করতে শুরু করেছেন। অর্থের সুখ বলতে যা তা তারা পেতে শুরু করেছেন। বড় সুখের পাশাপাশি বড় দুঃখ থাকে। তাদের বড় দুঃখ হল সন্তানহীন জীবন কাটাতে হবে এই ধারণায় অভ্যস্ত হওয়া। মার জন্য এটা ছিল অত্যন্ত কঠিন। বাবা সেই কঠিন ব্যাপারটা একটু সহজ করবার জন্য একটা 6 মাস বয়সী ছেলে দত্তক নিলেন। আশ্চর্যের ব্যাপার হলো ছেলেটি দত্তক নেওয়ার সঙ্গে সঙ্গেই মা কনসিভ করলেন। আমার জন্ম হলো। ছেলেটির সঙ্গে আমার বয়সের ব্যবধান 9 মাসের মতো। আমরা দুজন একসঙ্গে বড় হচ্ছি। সঙ্গত এবং পারিবারিক কারণেই মার সমস্ত স্নেহ তখন আমার দিকে। ছেলেটিকে তিনি সহ্যও করতে পারেন না, আবার কিছু বলতেও পারেন না, কারণ ছেলেটিকে বাবা খুব পছন্দ করতেন। মা একেবারেই করতেন না। ছেলেটা ছিল লাজুক ধরনের, কারোর সঙ্গে বিশেষ কথাটথা বলতো না। মা অতি তুচ্ছ অপরাধে তাকে শাস্তি দিতেন। শাস্তিটা হলো আর কিছুই না, বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া। বাথরুম ছিল মার জেলখানা। অপরাধের গুরুত্ব বিচার করে বাথরুমে থাকার মেয়াদ ঠিক হতো। মিসির আলী কাপে চা ঢালতে ঢালতে বললেন, আপনাকে কি এই জাতীয় শাস্তি পেতে হয়েছে? না, আমাকে এ ধরনের শাস্তি কখনোই দেওয়া হয়নি। যাই হোক, যা বলছিলাম, এক রাতের কথা। মা ছেলেটিকে শাস্তি দিয়েছেন। বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। সেই রাতে খুব বৃষ্টি হচ্ছিল। ছেলেটিকে বাথরুমে ঢোকানোর পর খুব ঝড় শুরু হলো। ঘরের জানলার বেশ কয়েকটা কাঁচ ভেঙে গেল। আমাদের বাসার পিছনে বড় একটা ইউক্যালিপটাস গাছ ছিল। ওই গাছ ভেঙে বাড়ির ওপর পড়ল। মনে হলো পুরো বাড়ি বুঝি ভেঙে পড়ে গেল। আমি চিৎকার করে কাঁদছি। কারেন্ট চলে গেছে। সারা বাড়ি অন্ধকার। বিরাট বিশৃঙ্খলের মধ্যে সবাই ভুলেই গেল ছেলেটির কথা। তার কথা মনে হলো পরদিন ভোরে। বাথরুমের দরজা খুলে দেখা গেল সে বাথটাবে চুপচাপ বসে আছে, তাকিয়ে আছে বড় বড় চোখে। তার দেহে যে প্রাণ নেই তা তাকে দেখে মোটেই বোঝা যাচ্ছিল না। ছেলেটি মারা গিয়েছিল ভয়ে হার্ট ফেল করে। বাথরুম সংক্রান্ত ভয়ের শুরু সেখান থেকেই। গল্পটা কেমন লাগলো মিসির আলী সাহেব? মিসির আলী জবাব দিলেন না। নাদিয়া হাই তুলতে তুলতে বলল, রাত অনেক হয়েছে, যান ঘুমিয়ে পড়ুন। আজ সারা রাত যদি বাতি না জ্বালানো হয় আপনার কি অসুবিধা হবে? জি না, অসুবিধা হবে না। মজিদ আপনার ঘরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবে। অসম্ভব সুন্দর একটা জ্যোৎস্না রাত। ইলেকট্রিক বাতি জ্বালিয়ে এ রাত নষ্ট করার কোনো মানে হয় না। রাত বেশি হয়নি, 12টা 10। ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালানোর কারণেই বোধহয় নিশুতি রাত বলে মনে হচ্ছে। মিসির আলী খানিকক্ষণ লেখালেখি করার চেষ্টা করলেন। লেখার বিষয় অনিদ্রা। অনিদ্রা সম্পর্কে তার নিজস্ব ব্যাখ্যা। এই প্রবন্ধটি তিনি গত 2 বছর ধরে লেখার চেষ্টা করছেন। যখনই কিছু মনে হয় তিনি লিখে ফেলেন। আজ কিছুই মনে আসছে না, তবু লিখছেন। স্যার। মিসির আলী চমকে তাকালেন। আব্দুল মজিদ বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? একটা চার্জ লাইট নিয়ে এসেছি স্যার, আপা পাঠিয়ে দিয়েছেন। দরকার ছিল না। আপা বললেন আপনি রাত জেগে পড়াশোনা করেন, মোমবাতির আলোয় পড়তে অসুবিধা হবে। ঠিক আছে, রেখে যাও। ফ্যান চলছে না, গরম লাগছে। মিসির আলী বারান্দায় এসে বসলেন। বারান্দার এক কোণায় মেঝেতে আরও একজন বসে আছে। মিসির আলীকে দেখে সে পিলারের আড়ালে নিজেকে সরিয়ে নিল। মিসির আলী বললেন, কে ওখানে? সাফকাত সাহেব না? জি স্যার। লুকিয়ে আছেন কেন? এখানে আসুন, গল্প করি। সাফকাত পিলারের আড়াল থেকে বের হয়ে এলো। খুব অনিচ্ছার সঙ্গে এলো। মিসির আলী পাশের চেয়ার দেখিয়ে বললেন, বসুন, চেয়ারে বসুন। জি না স্যার। না কেন? চেয়ারে বসতে অসুবিধা আছে? সাফকাত বসে পড়ল। মিসির আলী বললেন, আপনি আমাকে এড়িয়ে চলেন কেন? দেখা হলেই পালিয়ে যান কিংবা
পিলারের আড়ালে লুকিয়ে পড়েন? রহস্যটা কি? সাফকাত জবাব দিল না, শব্দ করে নিঃশ্বাস ফেলল। সাফকাত সাহেব, জি স্যার। আপনি বাথরুমে গিয়েছেন আর আপনি দরজা বন্ধ হয়ে গেছে, এরকম কি কখনো হয়েছে? দুবার হয়েছে স্যার। শেষ কবে হলো? ওসমান গনি সাহেবের মৃত্যুর আগে না পরে? ওনার মৃত্যুর আগে। কতদিন আগে? 8 দিন আগে। খুব ভয় পেয়েছিলেন? জি। দরজা কতক্ষণ বন্ধ ছিল? বলতে পারি না। ভয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দরজা খুলে এরা আমাকে বের করে, তারপর হাসপাতালে নিয়ে যায়। 2 দিন ছিলাম হাসপাতালে। এত ভয় পেলেন কেন? হঠাৎ করে বাথরুম অন্ধকার হয়ে গেল, তারপর ঘন্টার শব্দ শুরু হলো। ও আচ্ছা, ঘন্টার শব্দ হচ্ছিল? জি, গির্জায় ঘন্টার যেরকম শব্দ হয় সেরকম শব্দ। গির্জার ঘন্টার শব্দের কথা আপনি জানলেন কিভাবে? আমার বাড়ি স্যার বরিশালের মুলাদি, ওইখানে ক্যাথলিকদের একটা গির্জা আছে। বাতি নিভে গেল, গির্জার ঘন্টার শব্দ হতে থাকলো। আর কি হলো? ফুলের গন্ধ পেলাম স্যার। কি ফুল? কাঁঠালি চাপা ফুল। এই বাড়িতে আপনি তাহলে খুব ভয়ে ভয়ে থাকেন? জি স্যার, কোনো সময়ই বাথরুমের দরজা বন্ধ করি না। চাকরি ছেড়ে দেওয়ার কথাও ভাবছি স্যার। চাকরি কোথাও পাচ্ছি না, চাকরির বাজার খুব খারাপ। তাছাড়া কি? আপা আমাকে খুব পছন্দ করেন, ওনাকে একা ফেলে রেখে যেতে ইচ্ছা করে না। আপনার আপা প্রসঙ্গে বলুন, উনি কেমন মেয়ে? খুব তেজি মেয়ে স্যার, খুব সাহসী। সন্ধ্যার পরে এ বাড়ির লোকজন ভয়ে অস্থির থাকে, কিন্তু আপার মনে কোনো ভয় ডর নেই। রাতে বিরাতে একা একা ঘুরে বেড়ান। তাছাড়া দেখুন স্যার, বাবার এত বড় বিজনেস সব তিনি নিজে দেখছেন, ভালোভাবে দেখছেন। আকাশে মেঘ জমতে শুরু করেছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মেঘে চাঁদ ঢাকা পড়বে। সাধের জ্যোৎস্না বেশিক্ষণ দেখা যাবে না। মিসির আলী উঠে পড়লেন, ঘুম পাচ্ছে। ঘরে ঢোকা মাত্র আব্দুল মজিদ এলো পানির গ্লাস ও বোতল নিয়ে। এখনো জেগে আছো মজিদ? জি স্যার। ঘর অন্ধকার, ঘুমাতে ভয় ভয় লাগে। আপনার কি আর কিছু লাগবে? না, কাল সকালে বৃদ্ধা মহিলাটির সঙ্গে কথা বলবো। জি আচ্ছা স্যার। উনি ঘুম থেকে ওঠেন কখন? বুড়ো মানুষ তো স্যার, রাতে ঘুম হয় না, ফজর ওয়াক্তে ঘুম ভাঙে। আমি খুব ভোরেই ওর সঙ্গে কথা বলবো। জি আচ্ছা স্যার। তুমি চলে যাও, আমার আর কিছু লাগবে না। মজিদ তবু দাঁড়িয়ে রইল। মিসির আলী বললেন, কিছু বলবে? মজিদ নিচু গলায় বলল, বাড়িঘর অন্ধকার, বাথরুমে যদি যান দরজাটা খোলা রাখবেন স্যার। আমার ভূতের ভয় নেই মজিদ। স্যার, ভূতের ভয় আমারও ছিল না, কিন্তু এই দুনিয়ায় অনেক কিছু আছে, আমরা আর কতটা জানি। একটু সাবধান থাকলে ক্ষতি তো স্যার কিছু না। আচ্ছা, দেখা যাক। রাতে মিসির আলী কয়েকবারই বাথরুমে গেলেন, প্রতিবারই দরজা বন্ধ রাখলেন এবং আশা করতে থাকলেন দরজা আটকে যাবে, কিছুতেই ভেতর থেকে খোলা যাবে না। কিন্তু তেমন কিছু হলো না। মিসির আলী বারান্দায় এসে দাঁড়ালেন। আকাশ মেঘে ঢাকা, বিজলি চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। দোতলার বারান্দায় চটি ফটফটিয়ে হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। নাদিয়া হাঁটছে নিশ্চয়ই। মেয়েটা তাহলে সত্যি সত্যি ঘুমায় না? হুইল চেয়ারে যে বৃদ্ধা বসে আছেন তার চেহারা এই বয়সেও অত্যন্ত সুন্দর। গায়ের রং দুধে আলতায় বলে যে কথাটি প্রচলিত আছে, ভদ্রমহিলাকে দেখে তা সত্যি মনে হয়। মাথার চুল লম্বা এবং সাদা, ধপধপ করছে। ধবধবে সাদা চুলেও যে আলাদা সৌন্দর্য আছে তাই বৃদ্ধাকে দেখে বোঝা যায়। বৃদ্ধার হুইল চেয়ার ধরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার গায়ের রং শ্যামলা হলেও সুশ্রী। এই মেয়েটির নামই সালেহা। কাজের মেয়ে বলে মনে হয় না। মাথায় ঘোমটা দেওয়া বলে সালেহাকে কেমন বউ বউ মনে হচ্ছে। মিসির আলী বৃদ্ধার সামনে বসতে বসতে বললেন, আপনি কেমন আছেন? বৃদ্ধা নরম গলায় বললেন, বাবা, আমি ভালো আছি। এই বয়সে বেঁচে থাকাই ভালো থাকা। আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মিসির আলী। আপনাকে পরিচয় দিতে হবে না বাবা, আপনি কে আমি জানি।
এখানে কি জন্যে এসেছেন তাও নাদিয়া বলেছে। দু একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। কিচ্ছু মনে করব না, আপনি যত ইচ্ছা প্রশ্ন করেন। সব প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারবো কিনা তাও তো জানি না। বয়স হয়ে গেছে, ঠিকমতো গুছিয়ে কিছু বলতে পারি না। এই বাড়িতে আপনি কতদিন ধরে আছেন? অনেক দিন, তা ধরো 20 বছর। তুমি করে বলে ফেলেছি বাবা, ভুল হয়ে গেছে। কোনো ভুল হয়নি, আপনি আমাকে তুমি করেই বলুন, কিচ্ছু অসুবিধা নেই। আপনি তাহলে 20 ধরে এদের সঙ্গে আছেন? হ্যাঁ। এরা মানুষ কেমন? বৃদ্ধা হাত ইশারা করে সালেহা মেয়েটাকে চলে যেতে বললেন। সালেহা চলে গেল। যাবার সময় দরজা ভেজিয়ে দিয়ে গেল। বৃদ্ধা গলার স্বর নিচু করে বললেন, নাদিয়া মেয়েটা খুব ভালো, একটু পাগল ধরনের। রাতে ঘুমায় না, সিগারেট খায়, কিন্তু বড় ভালো মেয়ে। অন্তরটা বিরাট বড়। মেয়ের বাবা মা সম্পর্কে আপনার কি ধারণা? ওরাও মন্দ না, আবার ভালোও না, ভালো মন্দে মেশানো। কিন্তু নাদিয়া মেয়েটার মধ্যে মন্দের ভাগ খুব সামান্য। এরকম সচরাচর দেখা যায় না। নিজের ছেলেমেয়েরা আমাকে দেখে না, কিন্তু পরের মেয়ে নাদিয়া আমাকে দেখে। একবার জ্বর হলো 104, জ্বরে অচেতন হয়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি এই মেয়ে আমার মাথায় পানি ঢালছে। চিন্তা করো বাবা, কোটিপতি বাবার মেয়ে, তার মুখের হুকুমে 10 জন লোক ছুটে আসবে, সে কিনা মাথায় পানি ঢালে। আপনার ছেলে মেয়ে কজন? 3 ছেলে 2 মেয়ে। বড় ছেলেটা বাহরাইনের ড্রাইভারের চাকরি নিয়ে গিয়েছিল, আর ফিরে আসে নাই। তার কোনো খোঁজ খবরও জানি না। ছোটটা থাকে তার বোনের কাছে চিটাগাং, গুন্ডামি বদমাইশি এইসব করে। মেজর ছেলেটাকে তো বাবা তুমি দেখেছ, আব্দুল মজিদ। মিসির আলী বিস্মিত হয়ে বললেন, আব্দুল মজিদ আপনার ছেলে? হ্যাঁ বাবা। আমি জানি সে তোমাকে বলে নাই যে আমি তার মা, কাউকেই বলে না। বাপ মার পরিচয় দিতে লজ্জা পায়। আমার ছেলেটা ভালো, তবে বোকা ধরনের। বোকা বলেই ভালো। বয়স তো আমার কম হয় নাই। আমি দেখেছি এই জগতে বোকারাই ভালো। বোকা বলছেন কেন? আমার কাছে তো বোকা মনে হয় না। তুমি দূর থেকে দেখেছ, এই জন্যে তোমার কাছে বোকা মনে হয় না। আসলে বোকা। এই বাড়িতে একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল, আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। কি ব্যাপার বলুন তো? ওই ব্যাপারে কিছু বলতে চাই না বাবা, ওইটা একটা অ্যাক্সিডেন্ট। এই দুনিয়ায় অ্যাক্সিডেন্ট তো হয়। ছেলের নিয়তি ছিল ভয় পেয়ে মৃত্যু, তাই হয়েছে। নিয়তিকে গালাগাল দিয়ে তো লাভ নেই, কারণ আল্লাহ পাক বলেছেন, নিয়তিকে গালি দিও না, কারণ আমি নিয়তি। পরবর্তী সময়ে যে দেখা গেল বাথরুম আপনা আপনি বন্ধ হয়ে যায়, এই সম্পর্কে আপনার ধারণা কি? মনের ভুল। দরজা হয়তো একটু শক্ত হয়ে লাগে, এমনি ভয় পেয়ে চিৎকার শুরু করে। কথায় আছে না, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। মনের বাঘটাই বড়। আপনার বেলায় কখনো এই জাতীয় কিছু ঘটেনি? না। সালেহা, ওই মেয়েটির কি এরকম অভিজ্ঞতা হয়েছে? একবার নাকি হয়েছে। চিৎকার হইচই, বাথরুমের দরজা ভেতর থেকে খুলতে পারে না। আমি হুইল চেয়ারে করে গেলাম, ধাক্কা দিতেই দরজা খুলল। দরজা খুলে দেখি অচেতন হয়ে পড়ে আছে, দাঁতে দাঁতে লেগে জিহ্বা কেটে বিশ্রী অবস্থা। ওই যে বললাম মনের বাঘ, তাকেও ধরেছে মনের বাঘে। তুমি কি নিজে মেয়েটাকে জিজ্ঞেস করতে চাও? না, চাই না। না চাওয়াই ভালো। জিজ্ঞেস করার আসলে কিছু নাই। ভয় পাওয়া এই বাড়ির মানুষের একটা রোগ হয়ে গেছে। মিসির আলী উঠে দাঁড়ালেন। সিঁড়ি দিয়ে নামার সময় দেখা হলো নাদিয়ার সঙ্গে। তিনি আজও টিয়া পাখি রঙের একটা শাড়ি পরেছেন। সবুজ রঙের প্রতি এই মেয়েটির খুব দুর্বলতা। নাদিয়া থমকে দাঁড়িয়ে বললেন, তদন্ত এগুচ্ছে? হ্যাঁ, এগুচ্ছে। আমার ফুপুর সঙ্গে কথা বলে এলেন? হ্যাঁ। উনি আপনার কেমন ফুপু? সম্পর্ক বেশ দূরের, তবে দূরের হলেও নিকট আত্মীয় বলতে উনিই আছেন।
আপনাকে খুব স্নেহ করেন বলে মনে হলো। তা করেন, বেশ স্নেহ করেন। উনি আবার খুব চমৎকার গল্প বলতে পারেন। আমি এত সুন্দর করে গল্প বলতে কাউকে শুনিনি। আপনার তদন্তের ঝামেলা শেষ হলে একবার ওর গল্প শুনে যাবেন। তার ছেলেটি সম্পর্কে আপনার কি ধারণা? আব্দুল মজিদের কথা বলছেন? বিরাট বোকা। সে বয়সে আমার বড়, কিন্তু প্রতি ঈদে সেজেগুজে এসে আমার পা ছুঁয়ে সালাম করবে। ও আপনার খাতির যত্ন করছে তো? আপনার দেখাশোনার দায়িত্ব দিয়েছি ওর ওপর। ও যত্ন করছে, ভালোই যত্ন করছে। বাড়াবাড়ি রকমের যত্ন দিয়ে সে যদি আপনাকে বিরক্ত করে আমাকে বলবেন, আমি ধমক দিয়ে দেব। ও নিজের বুদ্ধি খাটিয়ে কিছু কিছু কাজ করে যা সহ্য করা যায় না। একবার কি করেছে শুনুন। কোত্থেকে এক মৌলানা সাহেবকে ধরে নিয়ে এসেছে। মৌলানা সাহেব নাকি দোয়া পড়ে এই বাড়ির জিন তাড়াবেন। লম্বা কুর্তা পরা মৌলানা প্রতিটি বাথরুমে ঢুকছে আর কি দোয়া কালাম পড়ছে। দেখুন তো কি অস্বস্তিকর অবস্থা। বাথরুম কি দোয়া পড়ার জায়গা? আচ্ছা যাই, পরে কথা হবে। আপনার তদন্ত শেষ হতে কতদিন লাগবে? বেশি দিন লাগবে না, প্রায় শেষ করে এনেছি। তদন্ত শেষ হলে আবার নিজের আস্তানে ফিরে যাবেন? তা তো বটেই। নাদিয়া হাসতে হাসতে বললেন, আপনি ইচ্ছা করলে কিন্তু তদন্ত শেষ হবার পরেও আমার এখানে থেকে যেতে পারেন। আপনাকে কেন জানি না আমার পছন্দ হয়েছে। কি কারণে পছন্দ হয়েছে তা অবশ্যই আমি নিজেও ধরতে পারছি না। নাদিয়া সিঁড়ি বেয়ে উঠে গেলেন। মেয়েটির চেহারায়, আচার আচরণে মিসির আলী শোকের কোনো ছাপ দেখলেন না। পিতার মৃত্যু শোক সে কাটিয়ে উঠেছে, মনে হয় ভালোভাবেই কাটিয়েছে। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই শাওন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।